মানে এই বাইকের এত বদনাম, কিন্তু তারপরেও এই বাইকটাই যে কিনে, এটার পিছনে কারণটা কি? এই বাইক কি আসলেই খারাপ? এই বাইক যদি আসলেই খারাপ হয় তাহলে এই বাইক কিনবে কেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ রেকর্ড ঠিকঠাকই হইতেছে। এখানে এই যে দেখেন আমরা তেল ঢালা প্রতিযোগিতা শুরু করছি। আমি পারি নাই, ভাই ঢালা দিতেছে 1/2 লিটার তেল, কারণ শোরুমের বাইকে তেল থাকে না, চালাইতে হলে পাম্পে যাওয়ার জন্য 1/2 লিটার তেল লাগে। আর আজকে যে বাইকটা চালাবো এটা এফআই বাইকে হচ্ছে তেল শেষ হয়ে গেলে কোনো স্টার্টের ওয়ে থাকে না, কাতমাত করে উপায় নাই, কারণ পাম্প যদি একবার ভেসে ওঠে, ও যদি ডুবে না থাকে তাহলে আপনাকে তেল সাপ্লাই দিতে পারবে না। এই জন্য এফআই বাইক যদি চালাইতে চান তাহলে অবশ্যই তেল রাখতে হবে মিনিমাম 2 লিটার বাইকের মধ্যে, তাহলে ভালো থাকবে। আর আমরা আজকে কোনো একটা এফআই বাইকে চালাবো, এই জন্য একটু ফুয়েল নিয়ে নিলাম সাথে, যদি কোনো কারণে রাস্তায় ঝামেলা হয় যাতে বাইক ইমার্জেন্সি স্টার্ট দিয়ে চলে আসতে পারি। চাবি আপনার কাছে? ধন্যবাদ। আমরা হচ্ছে আজকে যে বাইকটা চালাবো এটা এফজেডএস ভার্সন 2। মোটামুটি দেখতে তো ভালোই লাগতেছে, ইঞ্জিন ভালোই ফ্রেশ দেখা যেতেছে। অ্যান্ড কেন যেন এফজেডএস ভার্সন 2-র মধ্যে কালো কালারের চাহিদা একটু বেশি। ওই যে ভেতরে কালো আছে, কালো দেখলাম 2টা আছে ভেতরে। আর আমার কাছে কেন যেন ওই নীলটা ভালো লাগে, কারণ এটার মধ্যে স্পেশাল এডিশন একটা বের হয়েছিল যেটা হচ্ছে একটু আর্মি কালার, ওইটার সাথে আবার এটার স্টিকার অ্যান্ড সব কিছু মিলে কিছুটা, এই জন্য এটা আমার বেশি ভালো লাগে। এই এটা কত কিলো দেখে আমার মনে হইতেছে বাইকটা 1100 কিলো, কিন্তু চলেন তো দেখি কি কাহিনী। অনেক সময় আসলে বাইকের মধ্যে পলি লাগানো থাকার কারণে বাইক নতুন থেকে যায়। আমি আগে এক সময় বলতাম যে পলি লাগানো থাকলে বাইক নষ্ট হয়ে যায় বা কিছু, আসলে জানার শেষ নেই আসলে এই লাইফে। এই ভাই চলেন আগারগা যাই, সিঙ্গারা খাবো, সিঙ্গারা। আচ্ছা যেখানে আমরা ছিলাম এটা 8310 কিলো, ভাই আমি ভাবছিলাম এটা 1100 কিলো। যাই হোক, এগুলা সম্ভবত স্টিকার করা ছিল আর এই জন্য এত ফ্রেশ আছে, জানার আসলে শেষ নেই। এটা কেন বললাম দেখেন। আচ্ছা এই বাইকটা নিয়ে বের হইতেছি, দেখি এখানে আবার লাইগা যায় কিনা। দাঁড়ান, নাম না লাগে নাই। আমরা হচ্ছে জানার শেষ নাই, কারণ পলি যখন আগে লাগাইতো কোনো বাইকে মানুষ, আমরা বলতাম যে পলি লাগাইলে রংটা চাপ খেয়ে থাকে, গলে যায়, মানে রঙের সাথে ব্লেন্ড হয়ে যায়। এমনও বলতাম যে রং উঠে যায় যখন পলি আপনি উঠাইতে যাবেন। কিন্তু এখন যেটা দেখলাম যে আসলে ভালো মানের পলি যদি লাগান, ওটা লাগানো যেমন সুবিধা, ধুইতে গেলে উঠবেও না, স্থায়ীও বেশি, আবার আপনি যখন তুলবেন সুন্দরভাবে ওইটা উঠেও যাবে। আচ্ছা আজকে এই 60 ফিট রোডে এখানে কোনো একটা বাইকের শোরুমের উদ্বোধন হইতেছে, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। বাইকের শোরুমের ব্যাপারটা, পলির এই ব্যাপারটা মানে আমার ধারণা আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখলাম 6 মাস 1 বছর যারা পলি লাগায় চালাইছে তারা যখন পলি উঠায় বা এই যে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে ভালো সম্পর্ক হওয়াতে যখন দেখি যে বাইক থেকে পলি টেনে তুলতেছে, বাইক দেখতেছি যে আবার নতুনের মতো হয়ে যাইতেছে। ভাই এই জিনিসটা মানে ধারণা পাল্টায় গেছে। তারপরে আরেকটা জিনিস শোনেন, আগে আমরা যখন প্রথমে ব্লগ করতাম আমরা কিছু ভুল ইনফরমেশন শেয়ার করতাম। ভাই ভুল থেকে আসলে মানুষের শেখা। আমরা কি বলতাম যে গিয়ার কিরকম যেন শিফট হইতেছে না, টাইট লাগতেছে, মনে হয় ইঞ্জিন অয়েল বদলানোর সময় হয়ে গেছে, এই ধরনের কথা বলতাম না। 800-900 কিলো ইঞ্জিন অয়েল দিয়ে চালাই, এই ধরনের কথা বলতাম। আসলে এগুলা মনস্তাত্ত্বিক সমস্যা ছিল আমাদের। যেমন ক্লাচ যখন ঢিল হয়ে যেত, ক্লাচের তার যখন টেম্পার ছেড়ে দিত, তখন গিয়ে গিয়ার শিফটিং টাইট হয়ে যাবে, ক্লাচ অ্যাডজাস্ট করা মাত্র গিয়ার শিফটিং আবার ঠিক হয়ে যাবে। তা আমরা এটারে মনে করতাম কি যে ইঞ্জিন অয়েলের হয়তো টেম্পার চলে গেছে, বাট না, ইঞ্জিন অয়েলের টেম্পার আসলে যায় নাই। এগুলা ছিল মিথ, আমাদের ভুল ধারণা, এবং এইভাবেই আমরা শিখছি, এইভাবেই আমরা ভিডিওতে অনেক কিছু শেয়ার করছি, যেগুলা হচ্ছে এখন এসে আমরা ওইগুলা থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। যেমন পলি লাগানো দোষের কিছু না, ইঞ্জিন অয়েল দিয়ে 1000 কিলো চালানো এটাও একটা রং কনসেপ্ট। ইঞ্জিন অয়েল সিনথেটিক হইলে মিনিমাম 3000 কিলো চালানো যায়, আর যদি আপনি মিনারেল দিয়েও চালান তারপরেও 1500-2000 চালানো যায় চাইলে। তবে হ্যাঁ, আপনি আপনার ইঞ্জিনকে ভালোবাসেন, আপনি চাইলে অল্প কিলোতে ফালায় দিতে পারেন। কম কিলোতে ফালানোটা দোষের কিছু না, বেশি কিলোতে ফালানোটা দোষের কিছু। মূলত ইঞ্জিন অয়েল আমাদের দেশে যে টেম্পারেচার বা ওয়েদার, এটাতে এত অল্প কিলোতে নষ্ট হয় না, জাস্ট কালারটা নষ্ট হয়। আর আরেকটা জিনিস হইতে পারে, ইঞ্জিন যদি বেশি পুরানো হয়ে থাকে বা ইঞ্জিনের পিস্টন যদি অতটা শার্প অ্যান্ড কি বলে স্ট্রং না হয়ে থাকে, যদি উইক হয়ে থাকে, তাহলে ইঞ্জিন অয়েল খাইতে বলতে ইঞ্জিন অয়েল পিস্টন দিয়ে বের হয়ে যেতে পারে, উপরে দিয়ে এক্সস্ট ভ্যালভ দিয়ে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ধোয়া হবে অ্যান্ড ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যেতে পারে। অ্যান্ড অতিরিক্ত পরিমাণ যখন কমবে তখন গিয়ে আপনার ইঞ্জিনে একটা ইফেক্ট পড়বে, মানে ইঞ্জিনে এফেক্ট পড়বে বলতে হচ্ছে ইঞ্জিন সিজ করতে পারে। এই সমস্ত কারণে ইঞ্জিন অয়েল আমরা বারে চেঞ্জ করি, কিন্তু টপ আপ করে চাইলে অনেক দিন পর্যন্ত চালানো যায়। এগুলো আমাদের কিছু ভুল
কনসেপ্ট ছিল যেগুলো এখন আস্তে আস্তে শুদ্ধ করার ট্রাই করতেছি। আর একটা জিনিস কি জানেন, আপনি যত অভিজ্ঞতা অর্জন করবেন, আপনার যত একটা ট্রেডে বয়স বাড়বে, ওই ট্রেডে কাজ করার সময় বাড়বে, তত আপনি ওই ট্রেড সম্পর্কে ভালো জানতে পারবেন। যাক, পলির ব্যাপার তো গেল। অ্যান্ড সিরামিক কোটিং নিয়ে আমাদের কিছু উল্টাপাল্টা ধারণা ছিল যে সিরামিক কোটিং করলে অনেক এইভাবে ওইটারে খেয়াল রাখতে হবে, ওইভাবে এইটারে খেয়াল রাখতে হবে। আসলে এইগুলা কিছুই না ভাই, এগুলা হচ্ছে আপনার যেটা করার ইচ্ছা আপনি ওটা করে ফেলেন। মানে এত কাহিনী কিচ্ছা আসলে নাই যতটা কাহিনী কিচ্ছা। কারণ পলি কোম্পানি চাবে না মানুষ সিরামিক করুক, তখন পলি কোম্পানি আলারা বলবে সিরামিক খারাপ। সিরামিক কোম্পানি চাবে না মানুষ পলি করুক, ওরা ছড়ানোর চেষ্টা করবে যে পলি খারাপ। মানে পলি আলা সিরামিক রে, সিরামিক আলা পলি রে, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার চলতেই থাকবে। এই ধরনের কিছু ব্যাপার স্যাপারের কারণে মানে আমরা সাধারণ জনগণ হয়ে যাই হলো একটু পাজল হয়ে যাই। যেমন ইঞ্জিন অয়েল, আপনি যদি এক ইঞ্জিন অয়েল দিয়ে 3000, 4000, 5000 কিলো চালান ভাই, ইঞ্জিন অয়েলের বিক্রি কমে যাবে না? এই জন্য ইঞ্জিন অয়েল কোম্পানি বা আসলে কিছু ওদেরও কিছু সোর্স থাকে, এরা দেখা গেছে যে ওদের ওই এজেন্টগুলা এরকম বাইকিং কমিউনিটি বা বিভিন্নভাবে এগুলা ছড়াইতে থাকে যে 800 কিলোতে ফেলে দিবি, ইঞ্জিন নষ্ট হয়ে যাবো, কিন্তু এই কিন্তু সেই কিন্তু এই এডিটিভ ইউজ কর, ওই এডিটিভ ইউজ কর, এই অকটেন বুস্টার ইউজ কর, ওই অকটেন বুস্টার ইউজ কর। ভাই, বাইকের যত কিছু এক্সট্রা আপনি ব্যবহার করবেন আপনার বাইকের জন্য তত বেশি ক্ষতি হবে। বাইকের সিস্টেম 3টা জিনিস, এক হচ্ছে স্পার্ক করতে হয়, 2 হচ্ছে ফুয়েল লাগে, 3 হচ্ছে অক্সিজেন লাগে। অক্সিজেন সাপ্লাইয়ের জন্য অক্সিজেন ফিল্টারটা একটা টাইম পরে চেঞ্জ করবেন ময়লা হইলে। ইঞ্জিন অয়েল তো অবশ্যই দিবেন, ইঞ্জিন অয়েল ফিল্টারটা অবশ্যই সাথে চেঞ্জ করে ফেলবেন। আর যে ব্লাস্টিং এর জন্য যে 2টা জিনিসের কথা বলছিলাম অক্সিজেন ছাড়া, ফুয়েলটা পারলে ভালো দিবেন, ফুয়েলের মধ্যে কিচ্ছু মেশানোর দরকার নাই। আর আরেকটা জিনিস কি লাগে, স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের জন্য অবশ্যই স্পার্ক প্লাগটা 8 থেকে 10,000 কিলো পর চেঞ্জ করে ফেলবেন। অত কাহিনী কিচ্ছার কিছু নাই, এই লাগাইতে হবে সেই লাগাইতে হবে, স্পার্ক প্লাগের জন্য তার চেঞ্জ করতে হবে, স্পার্ক প্লাগের ক্যাপ চেঞ্জ করতে হবে, তারপরে গিয়ে ভাই এরকম মানে বাইকারদের বোকা বানানোর জন্য অনেক এজেন্ট কোম্পানির হয়ে কাজ করতেছে। ওরা বিভিন্নভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে ওই প্রোডাক্টটা বাইকে লাগাইলে আপনার বাইক ভালো থাকবে। ভাই এরকম কিছুই না। আমি কালকে একটা বাইক দেখছি, বাইকের কিলো প্রায় 10,000 হয়। আমি বলছি তারে যে ভাই বাইকটা কি 7-8 দিন ধরে কিনছেন? ভাই একটা জিক্সার মনোটোন এত ক্লিন, ওনারা আমি বললাম এটা কি সিরামিক করছেন? না। তাহলে কি ভাই 10,000 কিলোতে এত পরিষ্কার কেন? বলতেছে ভাই আমি জাস্ট পরিষ্কার রাখি, ওয়াশ করে রাখি। ভাই ইঞ্জিনের ফাঁক ফোকরে একটা কাদা নাই, কিছু নাই, কিচ্ছু ইউজ করে না, কোনো সিরামিক কোটিং না, পলি না, কোনো পলিশ না, কিচ্ছু ইউজ করে না, কিন্তু বাইক তো চলতেছে। আমি কোনোভাবেই বলতেছি না কোনো কিছু ব্যবহার করা দোষ, বাট ব্যবহার করলে আপনার বাইকের জন্য উপকার হবে এইটা আপনি ভুলেও মনে করে ব্যবহার করেন না। যে কোনো আলগা এডিটিভ যখন ব্যবহার করবেন, আলগা কেমিক্যাল যখন ব্যবহার করবেন, বিক্রিয়ার মাধ্যমে আপনার এইখানে যেই কেমিক্যালগুলো আছে বা যেই কালারগুলো আছে বা যে ইঞ্জিন অয়েলগুলো আছে বা যে অবস্থায় যা আছে ওইটাকে বিক্রিয়া করে আরও নষ্ট করবে ভাই। একদম এটা আমি বলে দিলাম। বাকিটা যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি কোনো জায়গায় খুঁজে নেন, আমার কোনো সমস্যা নাই। বিক্রির জন্য সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে, বাট তারপরে গিয়ে নিজেরটা নিজেই বুঝবেন। POLITI পলিটি, এটা তো সঞ্চয় ভাই। আমি ওরা বলতেছি কিরে কি লেখা ঘুরতেছে উনি, এটা 68 সিরিয়াল পাইছে ওনার জিক্সারটার। উনি যদি ওনার এই জিক্সারটা বেচতো তাহলে আমি হয়তো কিনতাম। মানে আমার কিন্তু ইচ্ছা হয় না ভাই, এক একদিন এক এক বাইক চালাইতেছি, হুদাই এই বাইক কিনে টাকা আটকায় রাখার কোনো দরকার আছে বলেন তো ভাই? লাশবাহী গাড়ি রে, আচ্ছা আমি শুনছি লাশবাহী গাড়িগুলো নাকি অনেক চার্জ করে। আপনাদের কারো কিছু জানা থাকলে আমাকে একটু জানায়েন তো। মানে এগুলার প্লাস অ্যাম্বুলেন্স এগুলার নাকি অনেক চার্জ, অনেক হাই, মানে অনেক টাকা নেয় প্রতি ঘন্টা বা এরকমই করে। বাট এই সমস্ত অবস্থায় তো মানুষ একটু অসহায় হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলো তো একটু, এগুলা তো আসলে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভিতরে পড়ে, এগুলো তো একটু কমফোর্টেবল রেট হওয়া উচিত আমার যেটা মনে হয়। অ্যান্ড আমি এতদিন ধরে এই এলাকায় থাকি, কিন্তু ওই জায়গাটায় আমার ঢোকা হয় না। এই যে বাম দিকে যে বাজারটা, এই বাজারের নিচে একটা নামায় আমার রাস্তা দেখলাম, অ্যান্ড শুনছি ভিতরে কাঁচা বাজার অ্যান্ড সব কিছু আছে, বাট এই জায়গাটায় আমার টোটালি ঢোকা হয় নাই। ও আচ্ছা, আজকে তো একটা সুসংবাদ আছে, সুসংবাদ শুনবেন না? এইখানে যে সঞ্চয় ভাই তো দেখতেছেনি, উনি আসছে, আমরা তো আড্ডা দিব অবশ্যই। আর আরেকটা সুসংবাদ আছে হচ্ছে, এই ভাই আসেন আসেন, আরেকটা সুসংবাদ আছে হচ্ছে ওই যে ওইটারে কি বলে, মা আসছে বাসায়, অ্যান্ড মা বলছে যে মা একটু সিঙ্গারা খাবে, এই কারণে হচ্ছে আমি এখন সিঙ্গারা কিনতে এখানে আসছি। অ্যান্ড বলতে পারেন তাহলে FZ ভার্সন 2টা কেন? এমনি আমার FZ ভার্সন 2 চালাইতে ইচ্ছে হয়েছে তাই চালাইতেছি, কোনো সমস্যা তো নাই, আমার তো কোনো বাইকের সাথে কোনো সমস্যা নাই। এই FZ ভার্সন 2 সে ইয়াদ আয়া, এই FZ ভার্সন 2 এই বাইকটা কি এতই খারাপ?
আমি তো এই বাইকটারে একবার মানে এফজেড সিরিজের যে কোনো বাইককেই বলছিলাম না টপ। আপনি যদি কমেন্টে দালালদের ছড়াছড়ি দেখতে চান তাহলে এই ধরনের বাইক নিয়ে কথা বলবেন, আর একটু ভালো বললে তো খবরই আছে। মূলত ভাই এই বাইকটা কি আসলে খারাপ? মানে এই বাইকটা নিয়ে আমি অনেক কথা বলতে শুনি যে এই বাইকটা খারাপ বা এই বাইকটার টান নাই, এই না সেই না। মানে কতটুকু টান আসলে এই বাইকটার দরকার, আমার এই জিনিসটা একটু না আমার জানার ইচ্ছা। দাঁড়ান আমি একটু সঞ্চয় ভাইকে সেটিং করে দিয়ে আপনাদেরকে বলতেছি এই কথা। এই সঞ্চয় ভাই, ওই যে রঙে ওই জায়গায় গেলে দেখেন সিঙ্গারা বেচতেছে, বহেন আমি এই মাথা থেকে চক্কর দিয়ে আইতেছি। ওই জায়গায় একটা চার, ওই যে ওই দোকানটা, ওই যে নিচে লাল উপরে সাদা, ওটাই বসেন, আসতেছি। যান ভাই, যান, সবাইকে সুযোগ দিতে হবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, এই বাইকটারে যে মানুষ খারাপ বলে, এই বাইকটা খারাপ বলার পেছনে কারণটা কোন জায়গায়, এটা আমি মাঝে মধ্যে একটু চিন্তা ভাবনা করি। অনেকে এই বাইকটাকে এমনও বলছে 125 সিসি বাইকের সাথে তুলনা দেয়, এবং পপুলারিটি পাওয়ার জন্য যদি কোনো বাইক নিয়ে কথা বা কিছু হয়, ধরেন আপনার ভিউ কমে গেছে, তাহলে আপনি কি করলে আপনার ভিউ আবার বাড়বে। ওই জিনিসটা আমি দেখছি ইয়ামাহার বাইকের দুর্নাম যে করছে, তার চ্যানেল খুব অল্প টাইমের মধ্যে দাঁড়ায় গেছে। এই জিনিসটা আমি খেয়াল করছি, মানে এটা শুনতে কিছু লোক অনেক মজা পায়, কিন্তু দিন শেষে আমি আজকে এই বাইকটা কেন নিয়ে বেরিয়েছি দেখেন, যাদের এই বাইকটা দরকার তারা কিন্তু এই বাইকটাই কিনে। সত্যি কথা, কমিউনিটিতে অনেক লোক অনেক বাইক নিয়ে অনেক কথা বলে, একদম বাইকরে পচায়া ধুয়া পুইরা ছাই বানায়া সেই ছাই দিয়া দাঁত ব্রাশ করে ফেলে। কিন্তু দিন শেষে যখন সে বাইক কিনতে যায়, আমি এরকম অনেক লোক দেখছি, তখন গিয়ে এই বাইকটাই সে কিনে। মানে এই বাইকের এত বদনাম, কিন্তু তারপরেও এই বাইকটাই যে কিনে, এটার পিছনে কারণটা কি? এই বাইক কি আসলেই খারাপ? এই বাইক যদি আসলেই খারাপ হয় তাহলে এই বাইক কিনবে কেন? আর এই বাইকটা আসলে খারাপ নাকি ভালো, এটা বোঝার জন্য সত্যি কথা কি এই বাইকটা আমার কিনে চালাইতে হবে। এই বাইকটা কিনে না চালাইলে এই বাইকের ভালো খারাপ আমি বলতে পারবো না। অ্যান্ড সত্যি কথা কি, ইয়ামাহার বাইক কিনতে ইদানিং আমার মানে একটু নোংরামি লাগে, কারণ এত লোক আইসা এত খোঁচাখুচি করে। এই জন্য ইয়ামাহা এক MT-15 আছে, এটাও ইয়ামাহা। এখন যদি আরেকটা FZS ভার্সন 2 কিনি, ভাই সত্যি কথা এখন আমার FZS ভার্সন 2 আর দরকার নাই। মানে আপনি যদি বলেন যে এই বাইকটা আমি কেন কিনবো না, এই বাইক খারাপ এই জন্য আমি কিনবো না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম যে এই বাইকটা আসলে আমার দরকার নাই। একটা জিনিস আমার যদি দরকার না থাকে আমি কেন কিনবো? এখন এর চেয়ে আপগ্রেড একটা মডেল আমার ঘরে আছে, যেটা MT-15। আমি MT-15 এর পরে তো এই বাইকটা কিনতে পারি না। যদি আরেকটু আপগ্রেড কোনো কিছু হইতো তাহলে হয়তো কেনা যেত। আবার যদি এমন হইতো যে হ্যাঁ এই বাইকের মাইলেজ 80 পাইতেছি পার লিটারে, তাহলে হয়তো এরকম একটা বাইক আমি রাখতে পারতাম। বাট এই বাইকটা আমার এখন সত্যি কথা দরকার নাই। তবে যাদের এই বাইক দরকার তাদের জন্য এই বাইকটা আসলে এখনো পর্যন্ত বেস্ট। কিন্তু ফিচারে একটু ঝামেলা আছে। এই বাইকটার মধ্যে আসলে ABS হওয়া দরকার ছিল, কিন্তু এই বাইকটা ABSটা না থাকাতে একটু রিস্ক হয়ে গেছে। বাট আদার সব কিছু ওকে আছে। ভাই এদিক দিয়ে উল্টা আসাটা দেখেন, মানে কেন ভাই আমরা এত অনিয়ম কেন প্রত্যেকটা মুহূর্তে, এত অনিয়ম। আচ্ছা, আমি চাইছিলাম যে এই বাইকটা নিয়ে একটু টান দিব, কিন্তু আজকে আসলে হলিডে, অ্যান্ড হলিডেতে এই এলাকার রাস্তা ফাঁকা পাওয়াটা মানে সোনার হরিণ হাতে পাওয়া। দুপুরবেলা হয়তো ফাঁকা পাওয়া যায়, এই বিকেলে এসে আপনি ফাঁকা পাবেন না। দেখেন না, এখানে হয়ে গেছে শিশু পার্ক, বিভিন্ন রকম খেলার জিনিসপত্র এখানে পাওয়া যাইতেছে, অন্যরকম। মানে ভাই ফিল লাইক ওয়াও বলে না, ওইরকম পুরা ফিল লাইক ওয়াও টাইপের একটা এলাকা হয়ে গেছে। যাক, আমরা একটু FZ ছিলাম, FZ নিয়ে এই সারি। যদি এই FZ নিয়ে কথা বলতে হয়, এটার মিটারের মধ্যে গিয়ার শিফটিং ইন্ডিকেটরটা নাই। এই জিনিসটা মিটারে আমি যদি দোষ ধরার হয় তাহলে আমি দোষ ধরতে পারি, কিন্তু আদার এই বাইকটার মধ্যে সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। ABS, গিয়ার শিফটিং, অ্যান্ড যদি একটা LED হেডলাইট থাকতো তাহলে এই বাইকটা জমে যেত। এই অল্প কিছু কারণে এই বাইকটাকে আসলে জমানো যাইতেছে না। আর যদি গিয়ারের পাওয়ার বলেন, মানে আমরা আসলে একটা বাইক রাস্তায় কত কিলোমিটার পার আওয়ারে চালাই। এই যে ফার্স্ট গিয়ার, হ্যাঁ ফার্স্ট গিয়ারে বাইকটা আমাকে দিতেছে 40, সেকেন্ড গিয়ারে আমাকে বাইকটা দিতেছে মোটামুটি 65 পর্যন্ত। তো আমি উঠলাম সেকেন্ড গিয়ারে। তারপরেও যদি আপনারা এই বাইকটারে বলেন যে আসলে পাওয়ার নাই, তাহলে আপনাদের এত পাওয়ার দিয়ে হবে কি? মানে যারা এই বাইকটায় পাওয়ার নাই বলে, যারা এই বাইকটাকে বলে যে স্পিড নাই, মানে এর চেয়ে বেশি পাওয়ার কি আপনাদের দরকার? আমাদের গ্রামে একটা কথা আছে, আগে গেলে বাঘে খায়, পেছনে গেলে স্বর্ণ পায়। তো ব্যাপারটা ওরকম ভাই, আপনি যত আগে যেতে চাবেন তত বিপদ আপনার সাইড দিয়ে ঘুর করতে থাকবে। আর আপনি যত ধীরে সুস্থে বুঝে জীবনটা রাইড করবেন, জীবনটা চালাবেন, তত আপনার লাইফটা স্মুথ হবে। মানে কেন এত স্পিড দিয়ে কি করবেন আপনি? এই মানে
কোনোভাবেই একটা 150 সিসি বাইক যদি ওটা প্রিমিয়াম সেগমেন্টের বা স্পোর্টস সেগমেন্টের না হয়, তাহলে যতগুলা বাইক আছে আমি একদম নাম ধরে বলি, জিক্সার মোটামুটি যতগুলা মডেল আছে সবগুলাতে একই ইঞ্জিন, জাস্ট কার্বোরেটর আর এফআই। অ্যান্ড তারপরে গিয়ে দেখেন জিক্সারে কিন্তু কার্বোরেটরের পাওয়ার বেশি ছিল, এফআই এসে কিন্তু পাওয়ার কমে গেছে মোটামুটি এইটার কাছাকাছি, হ্যাঁ এটার চেয়ে বেশি বাট এটার কাছাকাছি। হর্নেটের আর এক্সব্লেডের যে কটা মডেল আছে 150 সিসির ওইগুলাতে আসেন। তারপরে আসেন হচ্ছে আমাদের এই বাবু সাহেব এফজেড 150 সিসিতে যতগুলা বাইক আছে, সেটা ভার্সন 2 হোক 3 হোক সবগুলাই এফআই, সেম ইঞ্জিন টেকনোলজি। তো প্রত্যেকটার মধ্যে যদি পার্থক্য খুঁজেন 18, 20, 19, 20, 15, 20 কিন্তু না, এরকম হালকা একটা পার্থক্য আছে। কিন্তু একটা জিনিস আপনাদের ভুল আমি ভেঙে দিই আজকে, এরপরে আপনারা আমাকে অনেক কিছু বলবেন আমি জানি, মানে ওই যে যারা কতিপয় নিচে যারা কমেন্ট করতে আসে না DALAL তারা আর কি, তারা বিভিন্ন রকম কথা বলবেই। তবে এই বাইক নিয়ে এই কথাটা আমার না বললেই না যে বাংলাদেশে যতগুলা 150 সিসি সেগমেন্টের বাইক আছে উইদাউট প্রিমিয়াম, MT-15, R15, GSX R, GSX S, এরপরে হচ্ছে CBR বা CBR এর যেটা স্ট্রিট ফায়ার বা স্ট্রিট ফায়ারই মেবি একটা বাইক আছে নেকেড CBR এর। এই বাইকগুলা ছাড়া যে 150 সিসির বাইকগুলা আছে, যতগুলা কমিউটার আছে, কোনোটাই 80 পরে গিয়ে বা 85 পরে গিয়ে আপনাকে কোনো একটা বাস ওভারটেকের পাওয়ার ওইভাবে দিতে পারবে না, কোনোভাবেই দিতে পারবে না। এক হাত দিয়ে খান আর এক হাত দিয়ে চালান, এদিক দিয়ে গুতা মারতে আসেন, আর না আছে লাইসেন্স, না আছে পেপার, এগুলার কারণে আসলে 60 ফিট রোডটা দূষিত হয়ে যেতেছে। বাট এগুলার দরকারও আছে, এগুলা ছাড়া মানুষের চলাফেরা অনেক কষ্টের হয়ে যাবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম কোনো একটা 150 সিসির বাইক, এই ফেজার বলেন, এফজেড বলেন, জিক্সার বলেন, হর্নেট বলেন, আর ওই যে হর্নেটের ছোট ভাই যেটা কি জানো, আরে ভুলে গেলাম, আচ্ছা ওইটাই আর কি হর্নেটের ছোট ভাইটার নাম ভুলে গেলাম। দেখছেন কি অবস্থা, এত কথা বলতে বলতে মনে থাকে না। কোনোটাই 80 উপরে গিয়ে আপনি ইজি ওভারটেক করতে পারবেন না, আপনাকে হয় ডাউন শিফট করতে হবে অথবা একটু সময় নিয়ে ওভারটেক করতে হবে। এখন অন্যান্যগুলোর সাথে সম্ভব না, সেই ক্ষেত্রে আপনার হয় হায়ার সিসি কিনতে হবে অথবা হাই পাওয়ার বাইক কিনতে হবে 150 সিসির মধ্যে। এটা আপনি ইয়ামাহার MT কিনতে পারেন, অথবা ওই যেগুলা বললাম GSX S কিনতে পারেন সুজুকির, অথবা হোন্ডার স্ট্রিট ফায়ার কিনতে পারেন। এগুলা হয়তো পাওয়ার আপনাকে ওই ডেলিভারিটা দিবে। এই হলো অবস্থা। তো 150 সিসির বাইক, আসলে 150 সিসির বাইকের পাওয়ার যে 19, 20 বা 18, 20 পার্থক্য হবে পাওয়ারে, এমন না যে এফজেড চলেই না আর বাকিগুলো অনেক চলতেছে, এরকম না। আসলে এইজের একটা ব্যাপার আছে, মেন্টালিটির একটা ব্যাপার আছে। জিক্সার কিনবে একটু ইয়াং, একটু মানে ওই যে ইয়াং ম্যান, ব্লু ব্লাড, ওই টাইপের মানুষজন। অ্যান্ড সত্যি কথা কি, এই বাইকটা মানুষ যারা কিনে, একটু এটা ভদ্রলোকের বাইক, এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম, আসলে এটা একটা ভদ্রলোকের বাইক। অ্যান্ড একটু যারা ওই ধরনের চিন্তা ভাবনা, একটু ঠান্ডা মেন্টালিটির, তারাই এই বাইকটা কিনে। মানে ওই গরম মেন্টালিটির মানুষের জন্য আসলে এই বাইকটা না। আচ্ছা, আমি সঞ্চয় ভাইকে সিঙ্গারার দোকানে বসায় সিঙ্গারা খাইতে বলছি, অনেকক্ষণ হয়ে গেছে, চলেন আমরা একটু যাই। আর আমারও মার জন্য সিঙ্গারা কিনে বাসায় দিয়ে আসতে হবে, তাই আমরা আর এখানে সময় নষ্ট না করি, কারণ যত সময় নষ্ট করব অত ভিডিও বড় হইতে থাকবে, অত টপিক বাড়তে থাকবে। তবে হ্যাঁ, আমি রিসেন্ট এই বাইকটারও একটা ফুল রিভিউ করব। ওটার মধ্যে এই বাইকের আসলে কি কি জিনিস দরকার ছিল, কি কি জিনিস দরকার মানে ভালো হয় নাই, বা কি কি জিনিস আসলে এই বাইকটার মধ্যে ভালো আছে, এগুলো নিয়ে আরেকটা আলাপ আলোচনা করব আসলে। কারণ ভাই, কোনো বাইকই বাংলাদেশে খারাপ না, আপনি চাইলেই কোনো বাইককে খারাপ বলতে পারবেন না। আবার কোনো বাইকই একদম 100% ভালো আপনি বলতে পারবেন না, কারণ অত ভালোই যদি হইতো তাহলে খালি ওই বাইকটাই মার্কেটে চলতো, আর কোনো বাইক মানুষ কিনতো না। যেহেতু সব বাইক চলতেছে, সেহেতু সব বাইকেই ভালো খারাপ আছে, এবং সব বাইকেরই একটা ফ্যান বেজ আছে। এই হলো ব্যাপার। সিঙ্গারা নিয়ে নিচ্ছি 10টা, 3টা 4টা করে খাবে। অ্যান্ড বেগুনি নিতে বলছিল মা, বেগুনি নিচ্ছি 5টা, কারণ বেগুনি খুব একটা স্বাস্থ্যসম্মত খাবার না। আর এই হাবিজাবি খাবারগুলো খেয়ে বেশিরভাগ সময় হচ্ছে মা শরীরটা খারাপ করে, এই কারণে খুব বেশি পরিমাণে নেই, এগুলো কম পরিমাণেই নেই, কারণ নিলে টুকটুক টুকটুক করে পাখির মতো খাবে, অ্যান্ড দেন শরীর খারাপ করবে। চলেন ভাই আগাই। অ্যান্ড সঞ্চয় ভাইয়ের সাথে বসে আমরা একটু সিঙ্গারা টিঙ্গারা খায় নিলাম। অ্যান্ড সঞ্চয় ভাইয়ের নিয়ে এবার যাবো বাসায়, অ্যান্ড তারপরে ফ্যামিলি আড্ডা। অ্যান্ড ফ্যামিলি আড্ডার পর ফ্যামিলি আড্ডা, আমার ফ্যামিলি আসলে উল্টা, আমার ফ্যামিলি আসলে ইসের সাথে অতটা, ক্যামেরার সাথে অতটা কমফোর্টেবল না, এই কারণে ফ্যামিলি আড্ডা শেয়ার করতে পারবো না। সিঙ্গারা টেঙ্গারা দিয়ে দেন, আবার বেরোয় আপনাদের সাথে আবার একত্রিত হয়ে যাব ইনশাআল্লাহ। অ্যান্ড এই বাইকটাই নিয়ে যেতেছি। আচ্ছা, এই বাইকটা বাইক ফ্রি থেকে নিচ্ছি,
বাইক ফেরি থেকে নিচে, এটা উল্লেখ করতে হবে তো, তাহলে আবার বাইক ফেরি বলবে যে আমার কাছ থেকে বাইক নেয়, ভিডিওতে বলে না। ভাই আমার প্রমোশন ভাই, একদম খোলা প্রমোশন। বাইক ফেরি থেকে বাইক নিয়েছি, বাইক ফেরির নাম বলতে হবে না? কালকে যদি এই বাইকটা আপনার দরকার হয়, আপনি যদি আমার ভিডিও দেখে এসে কিনেন, তাহলে বাইক ফেরির জন্য একটু উপকার না ব্যাপারটা? ব্যাপারটা আসলে এরকম, মানে এগুলা বলে দেওয়া ভালো। কেউ কারো মাধ্যমে আমার যদি কোনো হেল্প হয়, যেমন আমি বিভিন্ন বাইক চালাইতে পারি বাইক ফেরির মাধ্যমে, ওদের নাম বলতে তো আমার সমস্যা নাই। আমার এফজেড এর কাছ থেকে খারাপ কোনো এক্সপিরিয়েন্স নাই আমার, তো এফজেড কে আমি কেন খারাপ বলবো ভাই? এটা এফজেড কে আমি হুদা খারাপ বলে আমার লাভ আছে? এখন যদি আমিও সবার মতো এটারে বলি কচ্ছপ এই সেই, ভাই যে বেটা এফজেড চালায় সে জানে এফজেড ভালো না খারাপ, তা আমি কচ্ছপ বললেও তার কিছু যাবে আসবে না। আমি এটারে যদি খরগোশ বলি এতেও তার কিছু যাবে আসবে না। এই দেখেন হেডলাইটের আলো, মানে এইটুক হেডলাইটের আলোতে এটা হাইওয়েতে কি পারফরমেন্স পাবেন? এটা অবশ্যই খারাপ। এই বাইকের কিছু জিনিস আপগ্রেড করা উচিত। এটা আসলে বাংলাদেশের ইয়ামাহাকে বলে লাভ নাই, কারণ গ্লোবালি এই মডেলটা যেভাবে লঞ্চ হয়েছে এইভাবেই এটা চলতে হবে। এটা চাইলেই বাংলাদেশ চেঞ্জ করতে পারবে না। এই কারণে গ্লোবাল ইয়ামাহা গ্লোবালকে আমি একটা জিনিস বলতে চাই বাংলায়, যে আপনারা এই বাইকের কিছু জিনিস আপগ্রেড করেন। এই আমাদের মতো যারা দেশ আছে, আমরা উন্নয়নশীল, মানে এই সমস্ত দেশে এই ছোট বাইকগুলোর এখনো পর্যন্ত চাহিদা আছে। আমরা এর মধ্যেই আমাদের স্বপ্নটাকে দেখার চিন্তা ভাবনা করি। তো আসলে এই বাইকগুলো যদি আরেকটু আধুনিক হয় আমাদের জন্য একটু ভালো হয়, এবং যদি একটু ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলেও আমাদের জন্য একটু ভালো হয়। এই হলো ব্যাপার। চলেন বাসায় যাই। বিড়ালটা অনেক বেশি খুশি আজকে, কারণ হচ্ছে ও মানুষ পায় না তো খেলার জন্য। আমি বাইরে বাইরে থাকি, ওদের সাথে বেশ খেলতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। ওদেরকে সিঙ্গারা টিঙ্গারা এগুলা দিলাম। আপু মা খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট টেস্ট করবে। আর এর মধ্যে আমি একটু সঞ্চয় হয়ে আসছে, ওনার সাথে একটু সময় দিই, কারণ লোকটা আসলো আর আমি ব্যস্ত হয়ে গেলাম, এটা ঠিক না। আসলে কি এক এক বাইকের এক একটা কালার হিট খেয়ে যায়। যেমন এই বাইকের এই কালারটা হিট খাইছিল, আবার হর্নেটের এই কালারটা কিন্তু অতটা হিট খায় নাই। হর্নেটে গিয়ে আবার হিট খাইছে এই কালার, কিন্তু এই বাইকের মধ্যে আবার হিট খায় নাই হচ্ছে এই কালার। চিন্তা করেন, ওই কালার হর্নেটে হিট, এই কালার এটা কি বলে এফজেড এ হিট না, এই কালার এফজেড এ হিট, অ্যান্ড এই কালার আবার হর্নেটে হিট না। হর্নেটের ব্যাপারটা হচ্ছে এই কালারটা আসলে বেশ হিট, মানে কালো আসা মাত্রই সেল হয়ে যায়। এটাও ইনশাল্লাহ সেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই বাইকটার কিলোমিটার এত কম, মাত্র 900, বাট এটা কালারের জন্য একটু এটার চাহিদাটা কিছু কম। হর্নেট বা যে কোনো বাইক প্রথম যখন মার্কেটে আসে, আসার পর ওই বাইকটার চাহিদা প্রচুর থাকে। যে কোনো বাইক প্রথম যখন মার্কেটে আসে, প্রথম কিছুদিন ওটার চাহিদা থাকে। কিন্তু কি হয় জানেন, একটা সময় মানুষ বিচার বিশ্লেষণ করে, যখন দেখে যে বাইকটা বাংলাদেশের জন্য প্র্যাকটিক্যাল না, বা আসলে রেগুলার লাইফের জন্য হচ্ছে ভালো কোনো অপশন আছে, তখন কিন্তু মানুষ আবার দেখা যায় যে ওই যেটা ভালো অপশন ওই অপশনের দিকেই যায়। অন্তর ভাই, আসলে এমনটাই হওয়া উচিত, বা এমনটাই হবে, বা এমনটাই হচ্ছে। সেটা হলো মানুষের চয়েস যত বাড়বে, মানুষের জ্ঞানও বাড়তেছে আস্তে আস্তে। নেটের সাথে এখন মানুষ সব বাইকের খবরও রাখতে পারতেছে, বিভিন্ন ব্লগাররা বিভিন্ন বাইকের রিভিউ দেওয়াতে মানুষের একটা আইডিয়া নিতেও সুবিধা হইতেছে যে আসলে কোন বাইকটা নেওয়া উচিত। হুট করে আসলে যে কোনো বাইকই আমাদের ভালোই মনে হয়, কিন্তু কিছুদিন মার্কেটে চলার পরে বোঝা যায় যে আসলে বাইকটা কি ভালো, নাকি আসলে মার্কেটে গতানুগতিক যে বাইকটা চলতেছে, বাইকগুলা চলতেছে, ওগুলোর সাথে ওটা কম্পেয়ার করলে ভালো না। হর্নেট আসলে ওইরকমই, প্রথমে আসছে, পরে হর্নেট সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসা মাত্র বিক্রি হয়ে যেত, এখন একটু স্লো হয়েছে। এখন মানুষ কালার অনুযায়ী নিতেছে, যা হর্নেট প্রয়োজন সেই নিতেছে। প্রথম দিকে কিছু মানুষ আমরা যারা আছি যে দেখার জন্য নেই, পরবর্তীতে আবার বিক্রি করে দিই, এই জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেটটাও মোটামুটি গরম থাকে। যাই হোক, আজকে এফজেড চালাইলাম, ভালো লাগলো। অ্যান্ড আজকের ভিডিও এখানে শেষ করি, যেহেতু বাসায় মা আসছে, একটু বাসায় সময় দিতে হবে, আজকে আর তেমন কিছু করতে পারবো না। তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে লাইক দিয়ে দিয়ে, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং ইনশাআল্লাহ। Check the mic and make sure it sound right, boys.